ভারতে ক্লাব ফুটবলের মরশুম শেষ। প্রত্যেক বছর এই সময় দল বদল নিয়ে প্রচুর ইনফরমেশন থাকে, প্রি কন্ট্রাক্ট সাইন হয়, কিন্তু এবছর সিচুয়েশন একটু আলাদা। ক্লাব জোট যেহেতু ডিসিশন নিয়েছে যে যতক্ষণ না তারা আইএসএল এর ভবিষ্যৎ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা দল বদলের কাজে হাত দেবে না। তাই দল বদল সম্পর্কে ইনফরমেশন এবার একটু কম। তবে একেবারেই কি নেই, টুকটাক রিউমার শোনা যাচ্ছে, স্পেশালি দুই প্রধানকে কেন্দ্র করে। কারণ ওই যে বলি, প্রত্যেকবারই যা সিচুয়েশন হোক, কলকাতার দলগুলোকে দল তৈরি করতে হয়, ফুটবল তাদের খেলতে হবে, কারণ সাপোর্টার বেস ক্লাব। তো সেই কারণে দুই প্রধানের দল বদল নিয়ে কিছু কিছু ইনফরমেশন ডেফিনেটলি আসে। এই প্রসঙ্গে অবভিয়াসলি কথা বলবো, কিন্তু তার পাশাপাশি কথা বলতে হবে আইএসএল এর এই ভবিষ্যৎ নিয়েও, কারণ এটার উপর কিন্তু সবকিছু নির্ভর করছে। এবং একই সঙ্গে আজকের ভিডিওয়ে আরো একটা প্রসঙ্গ নিয়ে কথা বলা দরকার, সেটা হচ্ছে মোহনবাগান এই মুহূর্তে মারাত্মক সমালোচিত হচ্ছে জাতীয় দলে ফুটবলার না ছাড়া নিয়ে, মানে এই টানা পোড়েনটা নিয়ে। এই সবকিছু নিয়েই আজকের ভিডিও, কারণ এই সমস্ত বিষয়ে কিছু না কিছু কথা বলা খুব জরুরি। শুরুটা করবো আইএসএল এর এই ভবিষ্যৎ প্রসঙ্গ নিয়ে, কারণ প্রথমেই বললাম এটার উপর সবকিছু নির্ভরশীল। যে স্পেশাল জেনারেল বডির মিটিংটা হলো কলকাতায়, সেখানে কিন্তু আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। কারণ জিনিয়াস স্পোর্টস হবে কিনা ভবিষ্যৎ কমার্শিয়াল রাইটস হোল্ডার আইএসএল এ, সেটা এই মিটিং এ ডিসিশন হয়নি। কিন্তু যে ডিসিশন হচ্ছে যে এক্সিকিউটিভ কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বা এই ব্যাপারে প্রসিডিওর করবে। সিদ্ধান্ত একা এক্সিকিউটিভ কমিটি নিতে পারবে না, ক্লাব জোটকে সঙ্গে নিতে হবে, কারণ 60% শেয়ার হোল্ডার ক্লাবেরা। সেটা কবে হবে, কত দিনে হবে, এই মুহূর্তে যেটুকু জানা যাচ্ছে যে 15 দিনের মধ্যে, অর্থাৎ যেদিন মিটিং হয়েছিল লাস্ট শনিবার, সেই শনিবার থেকে আগামী 15 দিনের মধ্যে এই বিষয়ে একটা আলোচনা করতে হবে ফেডারেশনকে। ক্লাব জোট ডেফিনেটলি সেখানে থাকবে, কারণ যেহেতু ডিসিশন মেকিং এ তাদের একটা ভূমিকা থাকার কথা, এবং সেখান থেকে জিনিয়াস স্পোর্টস নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত তাদের নিতে হবে। এখন কথা হচ্ছে যে জিনিয়াস স্পোর্টস কে তো এভাবে হ্যাঁ কি না বলে দেওয়া যায় না, কারণ টেন্ডার ডাকা হয়েছে একটা প্রসিডিওরে, সেখানে কিছু শর্ত দেওয়া হয়েছে, সেই শর্তগুলো মেনে তারা টেন্ডার ডেকেছেন এবং তাদের বিডটা অ্যাকসেপ্টেড হয়েছে। তাহলে যে শর্তগুলো দেওয়া হয়েছিল সেখান থেকে বিড করে যারা এসেছে তাদেরকে তুমি না বলবে কি করে? তো এআইএফএফ এই দোটানাটার মধ্যে রয়েছে। কিন্তু হ্যাঁ, অন্যভাবেও তাদেরকে ব্যবহার করা যেতে পারে। ডেটাবেসের ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করা যেতে পারছে। যেটা শুনছি যে ক্লাব জোট এরকমই একটা প্রস্তাব দিয়েছে যে যেহেতু জিনিয়াস স্পোর্টস এখনো পর্যন্ত মানে ভবিষ্যৎ পরিকল্পনাটা সেরকমভাবে পরিষ্কার করে দিতে পারেনি যে কিভাবে তারা লিগটা কন্ডাক্ট করবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কিভাবে তারা মানি জেনারেট করবে এবং সেই টাকা কিভাবে ভাগ হবে, বা টেন্টেটিভ কি অ্যামাউন্ট আসতে পারে ক্লাবেদের হাতে, বা এই লিগটা একটা মানে কতটা মার্জিনে যেতে পারে, এই ব্যাপারে যেহেতু পরিষ্কার ধারণা তারা দেয়নি কোনো রকম এখনো পর্যন্ত, তো তাদেরকে ডেটা প্রোভাইডার হিসেবে ইউজ করাই যেতে পারে। কিন্তু লিগ চালানোর ক্ষেত্রে অন্য ভাবনা ভাবতে হবে, এরকমই একটা প্রস্তাব রয়েছে ক্লাব জোটে, যেটা শোনা যাচ্ছে। এটা নিয়ে আলোচনা হবে এক্সিকিউটিভ কমিটির মিটিং এ, এবং ওই যে বললাম 15 দিনের মধ্যে এই মিটিংটা কন্ডাক্ট করতে হবে। এবং যদি এআইএফএফ ভেবে থাকে গতবারের মতো এবারেও ওই ধীরে চলো নীতি, এবং আলটিমেটলি জানুয়ারি মাসে গিয়ে ডিসিশন হবে যে ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হবে, সেটা বোধহয় এবার একেবারেই সম্ভব নয়। কারণ ক্লাব জোট এ ব্যাপারে খুব স্ট্রং ভাবে একটা ডিসিশন নিচ্ছে এবং তারা সেটা জানিয়েও দিয়েছে। তো এভাবে ধীরে চলো নীতি নিলে হবে না। এবছর কিন্তু দলবদল শুরুর আগে বা দলবদল চলাকালীন উইন্ডো ওপেন হয়ে যাবে জুন মাস থেকে। তো সেই সময়ের মধ্যে একটা কিছু ডিসিশনে পৌঁছতে হবে, এটা মোটামুটি সবারই ভাবনা। এখন দেখার এই ব্যাপারে কতদিনে মিটিং ডেকে এআইএফএফ সিদ্ধান্ত নিতে পারে, কারণ এআইএফএফও তো এরকম ভাবে উইদাউট এনি স্পন্সর বা উইদাউট এনি ইনভেস্টর চলতে পারে না, তাদের নিজস্ব কিছু খরচ রয়েছে, সেই খরচটা তাদের বহন করতে হবে। তো সেই কথা মাথায় রেখে ডেফিনেটলি এই মিটিংটা খুব তাড়াতাড়ি হবে এক্সপেক্টেড, যদিও এখনো পর্যন্ত কোনো টেন্টেটিভ ডেট এই মিটিং এর পাইনি। এবার আসি মোহনবাগানকে নিয়ে যে সমালোচনা চলছে সেই প্রসঙ্গে। এই যে বলছিলাম না যে এআইএফএফ কেও চলতে হবে, তাদেরও চলার জন্য অর্থের প্রয়োজন, না হলে সমস্যা হবে, এবং সেই সমস্যাগুলো কিন্তু হচ্ছে। এই অর্থের অভাবে বড় রকমের সমস্যাগুলো হচ্ছে, আর এখান থেকেই এই বিতর্কের সূত্রপাত। মোহনবাগানের প্লেয়ার না ছাড়ার প্রসঙ্গ নিয়ে প্রথম যেটা মাথায় রাখতে হবে যে প্লেয়াররা গেছিল, একদিন প্র্যাকটিস করেছে, তারপর তারা ফিরে এসেছে। তাদেরকে বলা হয়েছে যে এই মুহূর্তে যদি কোনো চোট লাগে ফিফা উইন্ডো ওপেন হওয়ার আগে বা ফিফা ফ্রেন্ডলি বা ফিফা ডেটের আগে, তাহলে তার দায় ক্লাব নেবে না। এবং এটা শোনার পর ফুটবলাররা ফিরে এসেছে, যেটা নিয়ে খুব সমালোচনা হচ্ছে যে ইউনিটি কাপের মতো একটা টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছে ভারতীয় দল, সেখানে মোহনবাগানের মতো একটা টিম
যাদের 7-8 জন ফুটবলার জাতীয় দলে রয়েছে তারা কেন প্লেয়ারদের ডেকে নেবে? এটা তো দেশের জন্য ক্ষতিকারক। অনেকেই মনে করছে যে রীতিমতো শাস্তি পাওয়া উচিত এরকম কোনো ঘটনা ঘটালে কোনো ক্লাব। কারণ ফেডারেশন এন্ড অফ দ্য ডে ফুটবলের প্যারেন্ট বডি এবং একই সঙ্গে ভারতীয় দলকে তোমায় প্রায়োরিটি দিতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে প্রত্যেকে লিগ্যাল প্রসিডিউর জানে এবং সেটা ক্লাবেরাও জানে। নিয়ম মতো ফিফা ডেট ছাড়া ফুটবলার ছাড়তে সত্যিই বাধ্য নয় কোনো ক্লাব। অতীতে আমরা এমনও দেখেছি যে অলিম্পিকের মতো প্রতিযোগিতাতেও কিন্তু ক্লাব ফুটবলার ছাড়েনি। তারা ফিফা বোঝে। অর্থাৎ ফিফার ডেট মানে তবেই। আর অলিম্পিক যেহেতু ফিফার ক্যালেন্ডারের মধ্যে পড়ে না, তো আমরা অতীতে দেখেছি যে অলিম্পিকের জন্য ফুটবলার ছাড়েনি। আমি এটা দিয়ে মোহনবাগানের সিদ্ধান্তকে সাপোর্ট করছি না, কিন্তু আমি প্র্যাকটিক্যাল কথাটা বলছি যে নিয়ম কি বলে। তো সেই কারণে ফিফা ডেট ছাড়া ছাড়তে বাধ্য নয়। সেই কারণেই তারা ফুটবলারদের ছাড়েনি এমন না, যদি না ছাড়তো তাহলে তারা প্র্যাকটিস করতো না একদিন। তারা বলেছে যে আমরা চোটে ইন্স্যুরেন্সের দায়িত্ব নেব না। বিশেষ করে আশিক কুরুনিয়ানের উদাহরণ দিয়ে বলা হয়েছে যে একটা হিউজ খরচ হয়েছিল আশিককে সুস্থ করতে। জিজ্ঞেস করা হয়েছে তো মোহনবাগানের পক্ষ থেকে যে এই সময় ট্রিটমেন্টটা কে করাবে যদি প্লেয়ার চোট পায়? তাহলে কেন খোলা মনে এটা এআইএফএ বলতে পারছে না যে না, অবভিয়াসলি দলের হয়ে যখন খেলতে যাচ্ছে, দেশের হয়ে খেলতে যাচ্ছে, তখন তো পেরেন্ট বডির দায়িত্ব, তারা ট্রিটমেন্ট করাবে। হ্যাঁ, এটা বলা হয়েছে যে গত বছরও নাকি প্রায় 15 কোটি টাকা মতো শুধু প্লেয়ারদের ট্রিটমেন্টের পেছনে খরচ হয়েছে। এখন এটাও সমস্যা যে এআইএফএফ এর এই হিসেবের খাতাগুলো এত বেশি সন্দেহ তালিকায় এখন পড়ে যায়। কারণ এত কিছু ঘটনা ঘটে গেছে আর এত কোর্ট কেস হচ্ছে, তাদের এই খরচ আর তাদের আমদানি আর ব্যয় এই হিসেব নিয়ে যে এই এই তথ্যগুলোর সাপোর্টে কতটা যুক্তি আছে, কতটা পেপারস আছে সেই নিয়েও প্রশ্ন। এনিওয়ে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যদি এটা এআইএফএফ এর পক্ষ থেকে বলে দেওয়া হতো না এই সময় চোট পেলে দায়িত্ব এআইএফএফ এর, তাহলে কোনো সমস্যা হতো না। যেটা খারাপ লাগার বিষয় সেটা হচ্ছে শেষ মুহূর্তে ফিফা টুর্নামেন্টটা শুরু হওয়ার এই 48 ঘন্টা বা তার একটু বেশি সময় আগে এই টুর্নামেন্টটাকে একটা স্বীকৃতি দিয়ে দিই, টিয়ার 1 টুর্নামেন্ট। ন্যাচারালি এটা যদি আর একটু আগে হতো তাহলে হয়তো এই সমস্যাটায় পড়তে হতো না। এখন যেহেতু এর আগেই ঘটনাগুলো ঘটে গেছে, তাই এই মুহূর্তে আর বলার কিছু নেই। এটা সমালোচিত হওয়ার মতো, এটা নিন্দনীয় কি নয় সেটা তো প্রত্যেকে নিজের পার্সপেক্টিভ থেকে দেখবে এবং ভাববে। কিন্তু শাস্তিযোগ্য অপরাধ এটা নয়, কারণ এই ঘটনা ভারতের বাইরেও বহুবার ঘটেছে, এটা নতুন কিছু নয়। আর সব থেকে বড় সমস্যা আমার মনে হয় এআইএফএফ এর এই জায়গায় যে তারা কেন গলাবাজি করে এটা বলতে পারে না যে যখন দেশের হয়ে ফুটবলার খেলতে যাচ্ছে তার সব দায় এআইএফএফ এর। নিয়ম মতো তো তাই হওয়া উচিত। তাহলে পয়সার অভাবটাই একটা কারণ, কারণ এবছর সত্যি এআইএফএফ এর সিচুয়েশন খুব একটা সুবিধের নয়। যে আর্নিং তারা এতদিন করে এসেছে, যে হেলায় পয়সা নষ্ট করে এসেছে, সে পরিস্থিতি এখন তাদের নয়। তো ন্যাচারালি একতরফা কাউকে বলে লাভ নেই। এখন যেহেতু মোহনবাগান একাই কাজটা করেছে বা মোহনবাগান ফুটবলাররাই করেছে, সেই কারণে হয়তো এত বেশি আলোচনা হচ্ছে। কিন্তু বিষয়বস্তুকে অনেকেই হয়তো সমর্থন করেন। এটা জানানোর বিষয় ছিল, কারণ এটা নিয়েও প্রচুর আলোচনা হচ্ছে। এবার হ্যাঁ, একটা গ্রাউন্ড থাকে যে ভারত তো আর এরকম ধরনের টুর্নামেন্ট চট করে খেলার সুযোগ পায় না। সেই সুযোগ থেকে বঞ্চিত হলেন ফুটবলাররা। সেই জায়গাটা একটা ব্যাপার। এখন ক্লাব ম্যানেজমেন্ট যদি ইনজুরির দায়িত্ব না নিতে চায়, ফুটবলাররাই বা কি করবেন? তাহলে তাদের নিজেদের দায়িত্ব যেতে হতো। এই জায়গাটা হিউম্যানিটি গ্রাউন্ড থেকে বা হয়তো পারফর্মারের গ্রাউন্ড থেকে অনেক কিছু বলা যেতে পারে। কিন্তু নিয়মের দিক থেকে সত্যি বলার কিছু নেই। অবভিয়াসলি এটা নিয়ে আপনাদের মতামতও জানতে চাইবো, এটা ঠিক কি ভুল। কারণ এটার না দুরকম মত হয়, এটা ফ্যাক্ট। এবার আসবো দল বদল প্রসঙ্গে। এই মুহূর্তে যে দল বদলের খবর নিয়ে প্রচন্ড আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের এক ঝাঁক ফুটবলার নাকি মোহনবাগানে সই করছে। এবার এই তালিকায় যে নামগুলো রয়েছে তারা খুব বেশি এবছর আইএসএল এর মঞ্চে অন্তত পক্ষে ফার্স্ট ইলেভেনে থাকেননি বা সুযোগ পাননি। সায়ন ব্যানার্জি, তারপর শ্যামল বেসরা, জেসিন টিকের নামও শোনা যাচ্ছে। সায়ন ব্যানার্জি নামটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে, কারণ যেহেতু এই ফুটবলারদের মধ্যে সায়ন আইএসএল এ গত বছর বিশেষ করে কার্লোস কোয়াদ্রাদের সময় বেশ কয়েকটা ম্যাচ খেলেছিল। সেই কারণে সায়নকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। প্রথমত দল বদল খাতায় কলমে না হলেও মৌখিকভাবে হচ্ছে। এর আগেও আমরা জেনেছি যে রড্রিগেজের সঙ্গে চুক্তি এক্সটেন্ড করার কথা মোহনবাগান জানিয়েছে রড্রিগেজকে, সেটাও ভার্বাল, লিখিত নয়। তার সাথে 1 বছরের চুক্তি অলরেডি আছে। জেমি ম্যাকলারেনের সাথেও একটা লং টার্ম কন্ট্রাক্ট, এই বিষয়গুলো নিয়ে তো আমরা আগেই আলোচনা করেছি। এবার এই মুহূর্তে এই ফুটবলারদের কোট আনকোট জুনিয়র ফুটবলার যারা, শোনা যাচ্ছে যে এই ফুটবলাররা নাকি আসতে চলেছে। এখন এ প্রসঙ্গে যেটুকু জানতে পারছি যে স্পেশালি মোহনবাগানের এবার কলকাতা লিগটাকে মোহনবাগান একটু টার্গেট করছে। এই বছরের শুরুতেই তারা জানিয়েছেন যে কলকাতা লিগ
কলকাতায় ফিরুক, কলকাতা ময়দানে ফিরুক, এরকম একটা ডিমান্ড অনেকদিন থেকেই মোহনবাগান ইস্ট বেঙ্গল করছিল এবং ফাইনালি আইএফএ জানিয়েছে যে কলকাতার লিগ এবার কলকাতায় হবে, বেশ কিছু ম্যাচ টিম প্রধানে তাদের মাঠেই হবে, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো ন্যাচারালি এবার কলকাতা লিগটাকে গুরুত্ব দিচ্ছে মোহনবাগান, অনেক দিন কলকাতা লিগ তারা গুরুত্ব দেয়নি এবং কলকাতা লিগ তারা পায়ওনি। সেই জায়গা থেকে কলকাতা লিগটাকে এবার তারা প্রায়োরিটি দিচ্ছে এবং কলকাতা লিগের জন্য তারা একটা ভালো দল গড়ছে। এবার ন্যাচারালি প্রশ্ন উঠছে যে সত্যি আইএসএল এর কথা মাথায় রেখে নাকি এই ফুটবলারদের সই করাতে চাইছে মোহনবাগান কলকাতা লিগের কথা মাথায় রেখে। হিসেব নিকেশ কিন্তু বলছে কলকাতা লিগটাই তাদের ভাবনা, কারণ সায়ন ব্যানার্জি লাস্ট কলকাতা লিগে বেঙ্গল জার্সি গায়ে ভীষণ ভালো পারফর্ম করেছে। এবং শুধুমাত্র কিন্তু এই ৩ ফুটবলারের নাম নয়, আরো একটা নাম খুব স্ট্রংলি শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে ইউনাইটেড স্পোর্টস এর সাহিল হরিজন। এবং এই ছেলেটিও কিন্তু ভীষণ ভালো পারফর্ম করেছে, রীতিমতো আলোচনা হয়েছে যাকে নিয়ে কলকাতা লিগে। সাহিল হরিজনের সঙ্গেও কিন্তু মোহনবাগান কথা বলছে এবং যেটুকু শুনতে পারলাম যে একটা প্রি কন্ট্রাক্ট হয়তো সাইন হয়ে গেছে। এবার কলকাতা লিগ তো হবে, কলকাতা লিগ বিদেশিহীন। জেনারেলি যখন দল তৈরি হয় তখন দেখা যায় যে বিশেষ করে বিদেশি কোচ হলে বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে ডিসিশন তিনি নেন। কলকাতা লিগে সেই সমস্যা নেই, কলকাতা লিগ বিদেশিহীন হয়, তো ন্যাচারালি ভারতীয় ফুটবলারদের দিয়েই হবে এবং আমরা কলকাতা লিগে বাঙালি ফুটবলারদের প্রাধান্য দেখি এবং যেটা শুনতে পাচ্ছি যে কলকাতা লিগটাকে এবার খুব প্রায়োরিটাইজ করছে মোহনবাগান, গুরুত্ব দিচ্ছে এবং সেই কারণেই কিন্তু এই যে ইয়াং ট্যালেন্ট যারা সায়ন ব্যানার্জি, সাহিল হরিজন, এই সমস্ত ফুটবলারদের সঙ্গে তারা কথা বলছে এবং তাদেরকে সই করাতে চাইছে মূলত কলকাতা লিগটা ভেবে, এটুকুই জানতে পাচ্ছি যা। এর পাশাপাশি কিন্তু আর একটা প্রশ্ন ডেফিনেটলি এক্ষেত্রে উঠবে যে কলকাতা লিগকে যদি গুরুত্বই দেয় তাহলে গত কয়েক বছর ধরে এই টিমটাকে যারা মানে অর্থাৎ আরএফডিএল আর কলকাতা লিগকে কোচিং করাচ্ছেন তিনি, সেই ডেগি কার্ডোজো, তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে মোহনবাগান। তার কারণ ডেগি কার্ডোজোর পারফরমেন্স কখনোই ইমপ্রেসিভ নয় এবং আমরা দেখেছি সিনিয়র টিমের কোচ মানে একটু খারাপ রেজাল্ট হলেই সবার আগে কোচ পরিবর্তন হয়, তাহলে ডেগি কার্ডোজো কেন নয়? ওয়েল, ডেগি কার্ডোজো নয় এমনটা বলার সময় এখনো আসেনি, বা ডেগি কার্ডোজো থাকবেন না সেটাও বলার সময় আসেনি, তবে যেটুকু জানতে পারছি যে ভাবনা চিন্তা চলছে কোচ পরিবর্তনের, কনফার্মেশন আমার কাছে কিছু নেই। নতুন কোনো নাম, অনেকগুলো নামই কানাঘুষো আসছে, কিন্তু ওই যে বললাম একটা বলার মতো জায়গায় তো যেতে হবে প্রসঙ্গটা, অন্ততপক্ষে আমি সেটা কনফার্ম করার মতো কোনো সূত্র থেকে কিছু পাইনি। সেটা খুব কঠিন কাজ মোহনবাগানের জন্য হবে না, কারণ ডেগি কার্ডোজোর আগেও কিন্তু আমরা দেখেছিলাম বেশ কিছু দিনের জন্য বাস্তব রায়, যিনি সিনিয়র টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ, তিনি কিন্তু এই টিমটাকে কোচিং করিয়েছেন। তো মোহনবাগান চাইলে বাস্তব রায়কে দায়িত্ব দিয়েও শুরু করতেই পারে কলকাতা লিগ, তো অপশন আছে, মোহনবাগানের হাতে লোকজন রয়েছে, তো যে কোনো কাউকে সেই জায়গাটা দেওয়া যেতে পারে, মানে লাইসেন্সড কোচ রয়েছে, তো সেটা নিয়ে অসুবিধা হবে না, আবার নতুন কোচও আসতে পারেন, কিন্তু কোনো নাম এখনো বলার মতো যায়নি। এই মুহূর্তে এটুকুই বলা যায় যে কলকাতা লিগের জন্য মোহনবাগান কিন্তু খুব স্ট্রংলি দল তৈরি করছে, আর সেই কারণেই এই ফুটবলারদের নিয়ে ভাবনা। এই ভিডিওটা এই পর্যন্তই থাক, এইটুকুই বলা ছিল, ইনফরমেশনগুলি দেওয়া ছিল। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস করতে।